দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টকশো। এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। দিনের শিরোনামগুলো বলে আমরা সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আলোচনায় যাব অতিথিদের সঙ্গে। সব রেকর্ড ভেঙে খোলা বাজারে ডলার বিক্রি হচ্ছে 120 টাকায়। 1.5 মাসে ব্যবধানে টাকার মান কমেছে 8.5 টাকা। তেল দাম বাড়ানো অযৌক্তিক। তেলের যে দাম বাড়ানো হয়েছে সেটি সিপিডি বলছে অযৌক্তিক। বিপিসি দুর্নীতির খেসারত জনগণের ঘাড়ে চাপানো হয়েছে, সেটিও তারা মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্র বিশেষ কোনো দলকে সমর্থন করে না, তবে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। আজকে একটি রাজনৈতিক নেতৃবৃন্দের একটি কর্মশালায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এই মন্তব্য করেছেন। অন্যদিকে সুইস রাষ্ট্রদূত বলেছেন যে সুইস ব্যাংকে জমাকৃত অর্থের বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যক্তির তথ্য চায়নি বাংলাদেশ সরকার। রাষ্ট্রদূতের এই মন্তব্য প্রসঙ্গ এগুলোই আপনি আজ আলাপ করব। আমাদের সঙ্গে আজকে দুজন অতিথি রয়েছেন। শুরুতে পরিচিত হব, তারপর আলোচনা যাব। রয়েছেন জনাব সোহরাব হাসান, সিনিয়র জার্নালিস্ট, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব এম এ আজিজ, তিনিও সিনিয়র সাংবাদিক। স্বাগত আপনাদের দুজনকেই। আসলে এখন সমসাময়িক যে বিষয়গুলো আছে, সবাই জ্বালানি তেলের মূল্য নিয়েই কথা বলছেন এবং জনজীবনে ভোগ্য পণ্যের উপর ইতিমধ্যে তার প্রভাব পড়েছে, পরিবহন ব্যয় এটা তার প্রভাব পড়েছে। সামগ্রিকভাবে একটা সংকোচনমূলক জীবনযাত্রার দিকে মানুষ ঝুঁকছে। কিভাবে দেখছেন আপনি? না, জ্বালানি তেলের দাম বিষয়টি এতটাই বিস্তৃত যে জীবনযাত্রার সব ক্ষেত্রে এর প্রভাব পড়বে এবং ইতিমধ্যে পড়া শুরু করেছে। এবং জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে প্রায় 50%, 42 থেকে 51%। প্রথমেই হচ্ছে পরিবহন খাতে। পরিবহন খাতে ভাড়া, জ্বালানি তেলের দাম যদি 50% বাড়ে, ভাড়া তো 50% বাড়ার কথা না, কারণ জ্বালানি তেল পরিবহনে খরচ হচ্ছে 10% বা 15% তার সামগ্রিক খরচের। কিন্তু সেক্ষেত্রে আজকেই আমার দুই সহকর্মী, একজন গাজীপুর থেকে এসেছেন আর একজন ধামরাই থেকে, তারা বলেছেন যে 40 টাকার ভাড়া 50 টাকা নিয়ে 60 টাকা নিয়েছে, 35 টাকার ভাড়া 50 টাকা নিয়েছে। এটি কিন্তু 50%-এর কাছাকাছি। এটা জবরদস্তি। এবং গতকাল পরশু ডেইলি স্টারে কিন্তু একটি মজার খবর উঠেছে যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা কাজী জাফরুল্লাহ, প্রেসিডিয়াম সদস্য, তিনি বাসে চড়েছিলেন এবং যেখানে আগে ভাড়া ছিল 20 টাকা, তিনি তার কাছে 30 টাকা দাবি করেছেন। তিনি তাদের সাথে যুক্তি দেখিয়েছেন যে সরকার যে হারে ভাড়া বাড়িয়েছে তাতে 24 টাকার বেশি পড়ে না। তাকে বলেছেন, তাকে চিনতে পারেননি হয়তো, সে কারণেই বলেছেন যে আপনি 30 টাকা দিবেন, নাহলে নেমে যান, এবং তিনি নেমে গিয়েছেন। তা যাত্রীদের প্রতি, নাগরিকদের প্রতি এই আচরণ করে যদি বাসের কর্মীরা, বাসের মালিক, প্রথমত হচ্ছে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত সঠিক কি বেঠিক সেটি নিয়ে আমরা বিতর্ক করতে পারি, সেটি আমরা পাল্টা যুক্তিও দিতে পারি। কিন্তু যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত কেন সরকার বাস্তবায়ন করতে পারবে না? সেখানে দুর্বলতা কোথায়, ঘাটতি কোথায়, কারা এর জন্য দায়ী? প্রথমত হচ্ছে বাসের ভাড়া একটা নির্ধারণ করে দিয়েছে, যদিও সেটি করা উচিত ছিল তেলের দাম বাড়ানোর আগেই, কিন্তু পরের দিন করেছে এবং একদিন তো খুব বিশৃঙ্খল অবস্থা। আপনার মনে আছে গত বছর যখন নভেম্বর মাসে ডিজেল এবং কেরোসিনের মূল্য বৃদ্ধি করা হয়েছিল 23%-এর মতো, দেখা গেল যে 3 দিন তারা এগুলো নিয়ে একদম ধর্মঘট করার পরে তারপরে প্রায় 27% দাম বাড়িয়ে নিল, তারা বাস ভাড়া বাড়িয়ে নিল। এখন হচ্ছে যে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান রাষ্ট্রের, সরকার, এবং সরকারি সব কিছু আইনও সরকার করে, বাস্তবায়নও সরকার করে। কিন্তু এখন মনে হচ্ছে নিয়ন্ত্রণ করছে, সরকারকে নিয়ন্ত্রণ করছে এই পরিবহন মালিকরা, শ্রমিকরা, এবং আরও অনেক ক্ষেত্রেই অনেক সিন্ডিকেট বা প্রভাবশালী মহল আছে। এখন সরকার যদি এদের হাতে জিম্মি হয়, তাহলে সাধারণ মানুষ, নাগরিকরা কার কাছে আশ্রয় চাইবে, কার কাছে প্রতিকার চাইবে? আমার তো মনে হচ্ছে আমরা খুবই অনিশ্চিত
অস্থির এবং অন্ধকার সময়ে আছি, যে আমরা কেউ কিছু জানি না যে কীভাবে কী হবে কালকে। এই যে দাম বাড়ানোর কথা জ্বালানি অন্য ক্ষেত্রে, নিত্য পণ্যের ক্ষেত্রে যেভাবে দাম বাড়ছে এবং এটি কোথায় গিয়ে ঠেকবে, বিশেষ করে কৃষি পণ্যে এই মুহূর্তে যে দাম বেড়েছে সেটা কিন্তু পরিবহন ব্যয়টা যোগ করে। যে চাল আগে কুষ্টিয়া থেকে ঢাকায় আনতে যে খরচ হতো তার চেয়ে 10% বেশি খরচ হচ্ছে, সুতরাং চালের দাম এখন তো 4-5 টাকা বেড়ে গেছে। কিন্তু যখন আগামী মৌসুমে কৃষক চাষ করবে এবং এই বর্ধিত তেল তাকে ব্যবহার করতে হবে এবং তারপর যে পণ্যের উৎপন্ন পণ্যের যে খরচ হবে সেটা তো বিশাল, মানে অনেক বেশি হবে। সুতরাং আমরা চিন্তা করতে পারছি না কীভাবে। আপনি সম্ভবত অনুষ্ঠানে আগেই বলছিলেন যে খোলা বাজারে ডলার 120 টাকা হয়েছে। তাহলে এরকম আমরা চাই না, কিন্তু আমরা খুব শঙ্কায় আছি যে নিত্যপণ্য, বিশেষ করে চাল, ডাল, তেল, ভোজ্য তেল এর দাম কোথায় গিয়ে পৌঁছবে। সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, গরিব মানুষ এবং কম আয়ের মানুষ, তারা কোথায় যাবে, কিভাবে চলবে? জি, জনাব এম এ আজিজ, এই প্রসঙ্গটি আপনি আলাপ করবেন, কিন্তু একটা বিষয়ে মাথায় ঢোকে না, সেটা হচ্ছে যে একটি রাজনৈতিক সরকার এক লাফে এই 50% পর্যন্ত আপনার দাম বৃদ্ধির যে এটা তো নিশ্চয়ই একটা ঝুঁকি সরকারের জন্য, এবং জনজীবনে যে এই অভিঘাতটা আসবে এটা জানা কথা, এবং এর ফলে সরকারের জনপ্রিয়তার ক্ষেত্রে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়বে সেটিও জানা কথা। কেন মনে হয় যে এইটা অপরিহার্য হয়ে গেল একসঙ্গে? এটার মধ্যে কি কোনো ধরনের সুচিন্তিত রাজনৈতিক সিদ্ধান্তের কোনো বিষয় আছে এখানে, যে সময়টা এই সময়ে দাম বাড়ানোর জন্য অনুকূল, সামনে নির্বাচন আসছে, যা করার এখনই করতে হবে, বা কী ধরনের বিবেচনা এটার মধ্যে থাকতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে সরকারের পক্ষ থেকে যা কিছু বলা হচ্ছে এই বর্তমান ক্রাইসিস নিয়ে, জনগণ কিন্তু পরিষ্কার হতে পারছে না আসলে সরকারের ভিতরগত অবস্থা। কিন্তু ইন্টারন্যাশনাল প্রাইসের কথা বলছেন সরকার, ইন্টারন্যাশনাল প্রাইসেস যদি ধরেন, সব দেশেই বেড়েছে দাম। হ্যাঁ, না, সব দেশেই বেড়েছে, কিন্তু আমাদের দেশে কিন্তু সম্ভব ছিল মোটামুটিভাবে ট্যাকেল করা। কারণ হচ্ছে ধরেন এখন আপনার ইন্টারন্যাশনালি এক ব্যারেল ক্রুড অয়েলের দাম হলো কম বেশি $90। সেই হিসেবে যদি ভাগ করেন আপনি, তাহলে এক ব্যারেল সমান হলো 169 লিটার। এখন বাংলাদেশের ধরেন গতকালকের হিসেব অনুযায়ী যদি ধরেন আজকে 20 জাম্প করছে, আবার 115 টাকা যদি পার ডলার হিসাব করেন, তাতে সব মিলে আপনি যদি 50% যদি ক্যারিং কস্ট, ট্যাক্স, ভ্যাট ধরেন, তাহলে 1 লিটার তেলের দাম আসে 98 টাকার মতো। আমি হিসাব করে দেখেছি। তো এই যে 98 টাকা, কিন্তু অথচ 130 থেকে 152 টাকা পর্যন্ত তেলের দাম বাড়ানো হয়েছে অকটেন। এদিকে দেখেন আপনার অকটেন এবং আপনার পেট্রোল, এটা তো ইম্পোর্ট করা হয় না, এটা আমাদের গ্যাসের থেকে বাই প্রোডাক্টস হয়, এটা প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, কিন্তু এখানে কিন্তু সবচেয়ে দাম বেশি করে দেওয়া হলো। তা আমার বক্তব্য হচ্ছে এখানে কিন্তু কিছুটা ধরেন অকটেন এবং পেট্রোল, এটা কিন্তু সরাসরি মার্কেটে কিছুটা হলে পড়লেও মোটামুটি ধরেন গাড়ি গুড়ি, পেট্রোল, অকটেন এগুলি ব্যবহার হয়, কিন্তু ডিজেলটা কিন্তু যেটা সৌরভ ভাই বললেন, সরাসরি যানবাহন এবং কৃষক কিন্তু অ্যাফেক্টেড হয়। তা আপনি যে এই যে ইন্টারন্যাশনাল মার্কেটের অজুহাতটা দেওয়া হচ্ছে, এখানে যে ট্যাক্স, ভ্যাট, ক্যারিং কস্ট আপনি দিলেন, ট্যাক্স ভ্যাট রিডিউস করে যদি আপনি কেরোসিনটা আপনি দাম না বাড়াতেন, হ্যাঁ, ডিজেলটার দাম না বাড়াতেন, হ্যাঁ, তাহলে কিন্তু এই মার্কেটে এই ধরনের মানে ওই সমন্বয়টা কিভাবে হতো? আপনি কি মনে করেন যে অকটেনের প্রাইস দর প্রয়োজনে আরো বেশি বৃদ্ধি করে ডিজেল? নো, অকটেন, এবং আমি যে এই জন্য বলছি অন্য দেশ আর আমাদের দেশের তুলনা করলে হবে না। অকটেন এবং পেট্রোল তো আমরা নিজেরা বাই প্রোডাক্টস হিসেবে পাই, এটা তো আমি ইম্পোর্ট করি না। এগুলো কেবল রিফাইনিং এর জন্য, তো আমাদের রিফাইনিং এর জন্য না, ঠিক আছে, সেই কষ্ট তো নিচ্ছেনই, তো তার জন্য তো আপনি এইভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন না যে অকটেনের দাম সর্বোচ্চ 152 টাকা পার লিটার, 135 টাকা পার লিটার। তো এটা যে জায়গায় ছিল
এই জায়গায় রাখলে তো আপনার লস ছিল না। আমি যদি ইন্টারনাল, যেহেতু নিজস্ব প্রোডাকশন, আর ডিজেলের দামের জায়গায় আমি বলবো যে আপনি যে ভ্যাট ট্যাক্স নেন, ক্যারিং কস্ট বাদ দিলাম, ভ্যাট ট্যাক্স এগুলো যে নেন, সেটা যদি আপনি কিছু সমন্বয় করতেন, তাহলে তো এই জাম্পটা মানে প্রাইসটা এত বাড়ানোর দরকার ছিল না। কারণ এটা মানতে হবে যে জ্বালানি হচ্ছে মানুষের জীবন এবং অর্থনীতির লাইফলাইন। এখানে হাত দিবেন, যেভাবে কমাবেন না পণ্য জি, কমবে। এই বিশ্লেষণ আপনি কন্টিনিউ করবেন, কিন্তু ধরেন যে নানা ধরনের তো ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে। এখন আজকে ডলারের 120 টাকা কাটবে, এই যে রপ্তানি মানে আমদানি ইম্পোর্ট বিলটা মেটানোর জন্য প্রচুর পরিমাণ ডলার লাগছে এবং সেটা রিজার্ভের উপর একটা আঘাত আসবে, এরকম কি মনে হয় যে অপশন হিসাবে যে সরকারের মানে অর্থনীতিটাকে একটা সংকোচন নীতির মধ্যে নিয়ে এসে আপনার যে এই গ্রোয়িং ইম্পোর্ট বিলটাকে একটা স্টেবল অবস্থার মধ্যে রাখার কৌশল হিসাবে হতে পারে? আবার এমন কি হতে পারে যে নির্বাচনের বছরের আসার আগে তারা একটু বেশি দাম বাড়িয়ে পরবর্তীতে দাম কিছুটা সহনীয় করা, রিভাইজ করার সুযোগ নিতে পারে, যেটার মাধ্যমে সে জনগণের আস্থা অর্জন সারা করতে পারে? বিশ্বে করোনা, তারপরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সারা দেশে কিন্তু মন্দা, এটা সত্য সারা পৃথিবীতে। তা আমরা এর বাইরে না, আমাদেরকে তো অবশ্যই আক্রান্ত করেছে। জি। কিন্তু আমার এই মন্দার সময় আমার গার্মেন্টস হলো মেইন, 80% আপনার এক্সপোর্ট হচ্ছে গার্মেন্টস। মন্দার মার্কেটে তো গার্মেন্টসের মার্কেট কমারই কথা, বাড়ার তো কোনো সম্ভাবনা আমি দেখছি না। এবং গত 2 মাস আগে 20% অর্ডার ড্রপ করছে। প্রবাসী এখন করোনার পরে কিছু বেশি মানুষ বিদেশে গেছে, এই জন্য রিমিটেন্সটা কিছু বাড়ছে। কিন্তু এই যে 120 টাকা আর ব্যাংকিং রেট, এই প্রবাসী তো সব হুন্ডিতে টাকা দিয়ে দিচ্ছে, এত সরকার রিজার্ভে যাচ্ছে না। তো সুতরাং এই যে ইম্পোর্ট এক্সপোর্টের গ্যাপ, যেমন অর্থনীতিটা বলছে, একটা হিসাব মিলাইছে যে আমাদের এখন এক্সপোর্ট ইম্পোর্টের গ্যাপ মাসে $1 বিলিয়ন, তাহলে 12 মাসে $12 বিলিয়ন। আর 2024 সাল থেকে ঋণ শোধ করতে হবে $4 বিলিয়ন, তাহলে $16 বিলিয়ন। তা আপনার ইউজেবল আপনার রিজার্ভ আছে এখন হার্ডলি $30 বিলিয়ন, যদিও টোটাল রিজার্ভ আছে প্রায় 40-এর কাছাকাছি, $39 বিলিয়ন। তা আপনি তো 2 মাসের আপনার ড্রাই আপ হয়ে যাবে রিজার্ভ। তো সুতরাং আমাদেরকেও তো এক্সপোর্ট বাড়াইতে হবে, সংকোচনও ঠিক আছে। কিন্তু আপনি যেটা বললেন, এই যে লোডশেডিং ট্রেডিং করতেছে, বলেন তো সরকারি কোন অফিসে হচ্ছে? 22টা সেন্ট্রাল এসি আছে, কোত্থেকে আবিষ্কার করলো? যার জানালা দরজা নেই, দরজা আছে জানালা নাই, ইচ্ছে করলেও তো আপনি ওখানে এসি চলবে না। এই যে পানি ভবন, সেটার ভিতরে কোনো একটা ফুটোও নাই, তার নামই হয়ে গেছে পানি ভবন, সেন্ট্রাল এসি। তো সরকারের কোন জায়গায় কৃষ্ণতা সাধন হয়েছে বলেন? আমার ঘরে আপনার ঘরে সব চাপানো হচ্ছে কেন? এই দেশে আপনি দেখেন এই যে কৃষ্ণতা সাধন, এখন তো মনে হচ্ছে দেখেন 20% লোকের কাছে 80% অর্থ সম্পদ। করোনার সাথে অ্যাড হয়েছে 10%, যদিও প্রাইভেট অর্গানাইজেশনগুলো যে 42% লোক দরিদ্র। আসলে তো আগে পরিসংখ্যান ব্যুরোর হিসেবেই ছিল করোনার আগে 20% হতদরিদ্র, করোনায় 10% যোগ হলো, তো 30% তো হতদরিদ্র। আপনার এই যে মার্কেটটা বেড়ে গেল, 50% বেড়ে গেল, ট্রান্সপোর্ট 50% বেড়ে গেল, নিয়ন্ত্রণ নাই। হ্যাঁ, তাহলে মারা যাবে তো এই গরিব লোকরা। আপনার এই মার্কেট প্রাইস ডাবল 3 গুণ হলেও ওই 10% লোকের কোনো সমস্যা নাই। পেট্রোল ডিজেল অকটেনের দাম যদি এটা 4 গুণ বাড়ায় দেন, ওই 10% লোকের তো অভাব নাই, তার হাতে তো 80% অর্থ সম্পদ আছে। সমস্যা হচ্ছে 90% লোকের। আর মিডিল ক্লাস তো ভেনিশ হয়ে যাচ্ছে। বাংলাদেশে তো এখন ওই বঙ্গবন্ধুর ভাষায় শোষক এবং শোষিত পৃথিবীতে 2টা ভাগ। তিনি বলেছিলেন আমি শোষিতের পক্ষে। বাংলাদেশে তো নির্ভেজাল শোষক এবং শোষিতের দেশ হয়ে গেছে। 10% শোষক, 90% এখন শোষিত। তো এখানে আপনাকে তাহলে সেই হিসাবে চলতে না। দেখেন করোনা কালে বড় লোকরা আরো বড় লোক হয়েছে। পৃথিবীর ভিতরে আমরা এখন হলো সবচেয়েতে ধনী মানে জন্ম দেওয়ার প্রধান দেশ, দ্রুত ধনী হওয়ার দেশ। তো এই দেশে আপনি ব্যালেন্স করে তাহলে হিসাব করে করবেন না। কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে আপনার তেলের দামটা যে বাড়ালো, এবং বিদ্যুৎ এবং আপনার গ্যাসের দামও বাড়াচ্ছে খুব তাড়াতাড়ি, হ্যাঁ এটাও কিন্তু বাড়াচ্ছে, তার মানে আর এক ধাপ কিন্তু বাড়বে।
নিত্যপণ্যের দাম আরেক ধাপ বাড়বে, এক্সপোর্ট বাড়ছে না। হ্যাঁ, প্রবাসী আয় চতুর্থ শিল্প বিপ্লবে আগামী 4-5 বছর পরে এই প্রবাসীরা কিন্তু আস্তে আস্তে অবসলেট হওয়া শুরু করবে। আমরা কিন্তু এটাকে জনশক্তিতে রূপান্তর করতে পারছি না অটোমেশনের যুগের জন্য। ওই রোবোটিক্স, আইওটি, ডেটা সায়েন্স, এইভাবে এখন তো আর এই জেনারেল ইউনিভার্সিটি জেলায় জেলায় গ্রামে গ্রামে শুরু করছে, এগুলোতে কি হবে? কিচ্ছুই হবে না এদেশে। তো আমরা তো প্রস্তুতি নিচ্ছি না। আমাদের আগামী 20 বছর পরে তো আমাদের দেশের আয়টা এক্সপোর্টটা কোত্থেকে আসবে তো হিসেবে আমি মিলতেছে না। জনাব সোহরাব হাসান, উনি বলছেন যে হিসেব মিলছে না, আবার ধনী তৈরির কারখানা হয়ে গেছে বাংলাদেশ এবং মধ্যবিত্ত ভ্যানিশ হয়ে যাচ্ছে। না, ধনী দরিদ্রের ব্যবধান সারা বিশ্বেই আছে। আমাদের এখানে হয়তো বৈষম্যটা দ্রুত উন্নতি হচ্ছে, দ্রুত বৈষম্য বাড়ছে। আজিজ ভাই যেখানে শেষ করলেন সেখান থেকে আমি শুরু করি যে 4-5 বছর পর ঋণের সুদ পরিশোধ করতে হবে, আরও কি সংকট সামনে আসবে, কিন্তু এই মুহূর্তে সংকট নিয়ে বেশি বিচলিত। আপনি যে প্রশ্নটি করছেন বিকল্প ছিল কিনা, অর্থাৎ সরকার আগে থেকে চিন্তা করেনি যে এরকম একটা পরিস্থিতি হতে পারে, জ্বালানি সংকট, নিত্যপণ্যের দাম, আমদানি রপ্তানির যে আয় ব্যয়ের হিসাব, বৈদেশিক না, মুদ্রার কেন উপর বলছেন চাপ আগে পড়তে থেকে পারে। চিন্তা করেন? আমি যে প্রথমে প্রশ্নটা করেছি যে একটা রাজনৈতিক সরকার আগে থেকে চিন্তা করেনি, উনি তো জানেন যে এটা মানুষের উপরে চরম একটা অভিঘাত তৈরি করবে, মানুষের অসন্তুষ্টি না, না, তৈরি আমি- করবে আমি এবং সে- এটা উত্তেজনাও তৈরি করতে আগে পারে, সেই থেকে- ঝুঁকিও তো আছে। আগে থেকে চিন্তা করেনি, মানে সিদ্ধান্ত নেয়ার জন্যে, সিদ্ধান্ত নেয়ার পর কি প্রতিক্রিয়া হবে সেটি নিশ্চয়ই চিন্তা করেছে, নিশ্চয়ই ভেবেছে। আমার কথাটা হচ্ছে যে জ্বালানি খাত বা যে কোনো শিক্ষা খাত, স্বাস্থ্য খাত বা যে কোনো বিষয়, ঢাকা শহর, মানে এর একটা টেকসই উন্নয়ন পরিকল্পনা সেটি আমরা কোনো ক্ষেত্রেই প্রায় দেখি না, একমাত্র অবকাঠামো নির্মাণ ছাড়া। অবকাঠামো নির্মাণেরও নানা রকম কি বলে সমন্বয়হীনতা আছে, আর যে কারণে আমরা প্রথম কি বলে উড়াল সেতু করলাম, তারপর ঢাকা শহরে, তারপর মেট্রো রেল, তারপর এখন এক্সপ্রেসওয়ে। এখন এই তিনটার মধ্যে সমন্বয় আছে কি? হয়তো দেখা যাবে যে এই তিনটি কি বলে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে পারে, বা যে উদ্দেশ্যে করা হয়েছে সেটি কতটা সফল হবে। আমি যে কথাটি বলছি, জ্বালানি খাত যে আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কম ছিল, সরকার অতিশয় নির্ভরশীল হয়ে পড়ল আমদানি নির্ভর জ্বালানি করার জন্য। জি, জ্বালানি কি বলে এটাকে, জ্বালানি ব্যবহার করার জন্য, যে কারণে, এবং তাতে কিছু লোক অনেক বেশি সুবিধা পেয়েছে, অনেক বেশি লাভবান হয়েছে। কিন্তু তারা যদি আগে থেকে জ্বালানি খাতকে কিভাবে স্বনির্ভর করা যায়, কিভাবে এই যে বিপিসি যে হাজার হাজার কোটি টাকা তাদের সঞ্চয় আছে, বিভিন্ন ব্যাংকে জমা আছে, তাদের এই টাকা তো ব্যাংকে জমা দেওয়ার জন্য করা হয়নি, মানে তাদের এই টাকা সেখানে জমা হয়নি। এই টাকা দিয়ে তারা উন্নয়ন করবে, অর্থাৎ গ্যাস উত্তোলন করবে, গ্যাস অনুসন্ধান করবে, এবং সেক্ষেত্রে প্রয়োজনে অন্য সরকারের কাছ থেকে বা অন্য সূত্র থেকে তারা ধারও করতে পারতো, কিন্তু সেটি না করে ব্যাংক পার্ট অফ এনার্জি সিকিউরিটি। পার্ট অফ এনার্জি সিকিউরিটি, কথা হচ্ছে জ্বালানি নিরাপত্তার কথা ভাবেনি, তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেছে। তাৎক্ষণিক সমাধানে এখন এসে পৌঁছেছে যে 50% জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে। এটা অভিঘাত স্বাভাবিকভাবে যে পড়েছে। সরকারের বিকল্প খুব একটা ছিল না এই কারণে ডলারের দাম যেভাবে বাড়ছে, তাতে কিন্তু মনে হয়, আমরা মনে করি যে একসঙ্গে এতটা বাড়ানো ঠিক হয়নি, কিন্তু ডলারের দাম 120 এটা যদি 130-140 হয়ে যায়, তখন কিন্তু আন্তর্জাতিক বাজারে এখন যে দাম, সেটাও কিন্তু বাংলাদেশের যে বর্ধিত দাম তার থেকে অনেক কম হবে, আর তার থেকে কম হবে না, বেশি হবে। সুতরাং এই ভয়টা সরকারের মধ্যে আছে, এবং সরকার নিশ্চয়ই জ্বালানি বিশেষজ্ঞ যেমন আছে, তাদের নিজস্ব অর্থনীতি বিশেষজ্ঞ আছেন যে যারা হিসাব নিকাশ করছে আগামী 6 মাসে বা 6 মাসে কী হতে পারে। একটা সরকারের যেটি আমাদের জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করেছে, সেটা হচ্ছে যে শীতে বিদ্যুতের ব্যবহার, জ্বালানির ব্যবহার যেহেতু কমবে, তখন দামটা কমতে পারে। কিন্তু যুদ্ধ যদি স্থায়ী হয়, অর্থাৎ আগামী শীত মৌসুমে যদি যুদ্ধ চলতে থাকে এবং এই বিশ্ববাজারের জ্বালানি তেল সহ একটা অস্থিরতা যদি থাকে, আমরা আমদানি নির্ভর দেশ, এমনকি চালও কিন্তু কিছু পরিমাণ আমদানি করতে হয়। আমরা চালেই তো এক ধরনের স্বস্তি যে চাল
আমাদের মোটামুটি এখানে স্বনির্ভর। তারপর আপনি গম থেকে শুরু করে ভোজ্য তেল থেকে শুরু করে অধিকাংশই আমদানি করতে হয়। সুতরাং সংকটটা কিন্তু আরো বেশি হওয়ার ঘনীভূত আশঙ্কা- হবে বলে জি, আশা করছি। আশঙ্কা করছেন। আশঙ্কা আমরা একটু প্রসঙ্গ পাল্টাই। জনাব এম এ আজিজ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আজকে বলেছেন যে তারা কোনো বিশেষ দলকে সমর্থন করে না, সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। নতুন কি আছে এই স্টেটমেন্টের মধ্যে, কি সিগনিফিকেন্স? দেখেন, ডিপ্লোম্যাট, আপনি তো এই সাইডে ওয়ার্ক করেন, ডিপ্লোম্যাটরা মুখে যা বলে সেই কথাটাই ধরে নিয়ে চলতে হবে এমনটা না, তার ভিতরে অন্য কথা থাকে। আজকে ধরেন আমাদের এই সাবকন্টিনেন্ট বলেন বা বিশ্বে বলেন, সব বড় বড় পরাশক্তিরা কিন্তু বিভক্ত। সুতরাং একটা শক্তি যদি বাংলাদেশের সরকারের পক্ষে থাকে, আর একটা শক্তি অবভিয়াসলি বিপক্ষে চলে যাবে। এই অবস্থায় চলে গেছে। একদিকে তো ধরেন অর্থনৈতিক শোষণের জন্য যে একটা আছে প্রতিযোগিতা, সেই কারণেই ওই সরকাররা তার লাইন আপে সরকার বসুক এটা চায়। এখন আর আগের আমল, আগে আমরা ছোটবেলায় দেখেছি যে সবসময় দেশে গণতান্ত্রিক সরকার বসানোর একটা প্রচেষ্টা বৃহৎ দেশগুলোর থাকতো। এখন কিন্তু তাই নাই। সামরিক শাসক আসুক, যাই আসুক, অনুগত সরকার হইলে হইল, সরকারের চরিত্র যাই হোক, এটা নিয়ে কারো মাথা ব্যথা না। আমার ব্যবসাটা চলবে কিনা, আমার শোষণটা চলবে কিনা। এখন আমেরিকান অ্যাম্বাসেডর যে কথা বললেন, এটা তো বলতেই হবে, সে ডিপ্লোম্যাট, তাকে তো সবার অংশগ্রহণ কারো পক্ষে নাই, একথা তো বলতেই হবে। কিন্তু এই যে 14টা ডেভেলপমেন্ট পার্টনার কিছুদিন আগে নির্বাচন কমিশনের সাথে দেখা করলো, তারা সেখানে যা বলল, আমরা অংশগ্রহণমূলক এবং সন্ত্রাসমুক্ত নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন তারা চায়। আমি যদি প্রশ্ন করি তারা কেন চাইলো, তাহলে এর ভিতরে তো আমেরিকাও আছে, আমেরিকা তো তাদের মোড়ল। তো সুতরাং এই ধরনের ফরমাল অনুষ্ঠানে বলা আর তাদের আচার আচরণ দেখলে বোঝা যাবে যে সবাই এখন সামনে নির্বাচন, বাংলাদেশে সক্রিয় নির্বাচন, সবাই কিন্তু কোনো না কোনোভাবে সক্রিয় আছে। আর আমরা রাজনীতিবিদদের সুযোগটা তৈরি করে দিছি। এই জন্যই যে আপনি দেখেন, এমবিসিগুলোর থেকে যদি দাওয়াত দেওয়া হয়, আমাদের সমাজের বিত্তবানরা থেকে শুরু করে রাজনীতিবিদ এই দাওয়াত কেউ মিস করে না। আপনার ছেলের বিয়ের মিস করতে পারে, সামাজিক অনুষ্ঠান, কিন্তু এমবিসির দাওয়াত কিন্তু মিস করে না। একটা। 2 নম্বর, আপনি দেখেন প্রত্যেকটা আবার আমরা আবার বলছি বিদেশিদের আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর এইটাই আমি বলতে আসতেছি। তারপরে আপনি দেখেন প্রত্যেকটা নির্বাচনে, এমনকি 2014 সালে আপনি দেখলেন যে পাশের দেশের ফরেন সেক্রেটারি এসে নির্বাচনটা উলটপালট করে দিয়ে গেল, অর্থাৎ ফোর্স করে চেঞ্জ করে দিয়ে গেল। তো এটা তো সবাই জানা, সুজাতা সিং আসছিল। সুতরাং আমরা নিজেরা তৈরি করি, এই যে ডিপ্লোম্যাটরা যে মুভ করে এখানে ওখানে যায়, রাজনীতিবিদরাও যায়, সব দলই, কেউ কারো দোষ দেয়, এ ওর দোষ দেয়, কিন্তু সরকারে যে থাকে তার কিন্তু একটা সুবিধা আছে, সে ফরমালি যে কোনো একটা অ্যাম্বাসেডরকে দাওয়াত দিয়ে কথা বলতে পারে। বিরোধী দল তো তা পারে না, হয় বিরোধী দল যায় অথবা বিরোধী দলের অফিসে আসে। তো সুতরাং আমাদের দেশের সব রাজনীতিবিদ এই চর্চাটা করে। যেমন আরেকটাও দেখেন যে আমরা এই দেশে বহুদলীয় গণতন্ত্র চাই। আমাদের স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়ে স্বাধীনতা করে শোষণ এবং গণতন্ত্র, এটা দুটো প্রধান ছিল। কিন্তু আপনি দেখেন তো একটা রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র আছে, অথচ তারা সবাই গণতন্ত্র চায়। আমরা এটা বিশ্বাস করি, একজনের এর থেকে এর পক্ষে, এর পক্ষে এর পক্ষে যাচ্ছি। সুতরাং গাছটা আম, আপনি কাঁঠালটা পাবেন কি করে, এটাই সহজ কথা। জনাব সরওয়ার হাসান, এই যে বিদেশিদের এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন সময় স্টিফেন নিনিয়ান, তালাঙ্ক সাহেব, বিভিন্ন ধরনের ইনভলভমেন্ট, এমনিতেও 1/11-এর আগেও খুব দৌড়ঝাঁপ ছিল আপনার পশ্চিমা কূটনীতিকদের। তো এখনকার নির্বাচন সামনে রেখে ওনারা বলছেন, খুব জোরালোভাবে বলছেন। কিন্তু আজিজ ভাই যেটা বললেন যে এখনকার পৃথিবীটা এখন গিভ অ্যান্ড টেকের পৃথিবী হয়ে গেছে, এখন সব কিছু স্বার্থ সংশ্লিষ্ট। ধরুন আইডিয়ালি যে মানবাধিকারের কথা বলছে, গণতন্ত্রের কথা বলছে, সুশাসনের কথা বলছে, কিন্তু কার্যক্ষেত্রে খুব একটা তার রিফ্লেকশন আমরা দেখি না। যার যেখানে স্বার্থ আছে সেটা চরিতার্থ করার জন্য আপনার কাছে কি মনে হয়, এই যে এগুলো দাবি দাওয়া করা হয় বা এই ধরনের এক্সপ্রেশন তারা দেয়, এটার মধ্যে জেনুইন প্রত্যাশা কতটা? তার আগে বলি যে এটি কিন্তু অতি সাম্প্রতিক প্রবণতা নয়, এটি ধরেন কয়েক দশকের প্রবণতা।
বাংলাদেশে যত সামরিক কিন্তু শাসন দিন শেষে আসছে, তো রিফ্লেকশন হয় তাদের স্বার্থর সঙ্গে সঙ্গতি রেখে। বাংলাদেশে যতগুলো সামরিক শাসক আসছে, কোনো পরাশক্তি, সেটা তৎকালীন দুই মেরুর যে যুক্তরাষ্ট্র বা সোভিয়েত ইউনিয়ন, তারা নাকচ করেছে। তারা কি বলেছে এই সরকারের সঙ্গে আমরা কাজ কাজ করব করব না? না, না। তো সুতরাং আমরা ধরে নেই এটা হলো পৃথিবীর সব দেশেই, পরাশক্তি হোক বা ছোট শক্তি হোক, তারা তার জাতীয় স্বার্থে যা প্রয়োজন সেই সিদ্ধান্ত নেবে, সেই কথা বলবে। আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করতে পারছি কিনা। দেখুন, ভূ রাজনীতিতে বাংলাদেশ একটা গুরুত্ব আছে। দুদিন আগে একই সঙ্গে মার্কিন সহকারী মন্ত্রী এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তাদের নিজস্ব আগ্রহেই চলে আসছে। কি ব্যাপার কি? আচ্ছা, সেখানেই আমি বলছি যে তাদের নিজস্ব সমস্যা আছে এবং এখন যেহেতু তারা কি তাইওয়ান ইস্যুতে আমাদের মানে বাংলাদেশের সমর্থন, এক চীন নীতির প্রতি সমর্থন আদায়ের জন্য ছুটে এসেছে নাকি অন্য কোনো বিষয়? না, তাইওয়ান ইস্যু তো আছেই। ওইটার জন্য কি চীনা পররাষ্ট্রমন্ত্রীকে ছুটে আসতে হবে? ভারতের সাথে আমাদের সম্পর্ক, তার ভূ রাজনীতি, তার যে অন রোড অন বেল্ট যে নীতি, বেল্ট অ্যান্ড রোড, বেল্ট অ্যান্ড রোড, সেটি বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের সহায়তা চাচ্ছে। এবং বাংলাদেশ ভারতের নিকট প্রতিবেশী এবং অত্যন্ত ঘনিষ্ঠ। আবার চীনকেও বলি যে চীনও আমাদের বন্ধু রাষ্ট্র। সুতরাং এই টানাপোড়েন বা এর থেকে কে কতটা সুবিধা নিতে পারে, এর থেকে বাংলাদেশেরও সুবিধা। আমরা তো বলেছি সবসময় যে আমাদের ফরেন পলিসি যথেষ্ট স্মার্ট, কারণ আমরা ট্রাইং টু স্ট্রাইক ব্যালেন্স বিটুইন আমেরিকা, চায়না, ইন্ডিয়া, প্রতিবেশী ইন্ডিয়া, এমনকি রাশিয়া। না, যদি বর্তমান আওয়ামী লীগ সরকারের 13 বছরের যদি সাফল্যের কথা বলে থাকেন, ইতিবাচক তার অর্জনের কথা বলেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এক ধরনের ভারসাম্য রক্ষা করে চলেছে এখনো পর্যন্ত দৃশ্যত। ভিতরে কি লেনদেন হয়েছে বা আদৌ হয়েছে কি না, বা অনেকেই বলেন যে স্বার্থ বিকিয়ে দিয়েছে, কিন্তু সেটি কিন্তু আমরা যেটা দেখেছি যে ভারত এবং চীন, যেটি বললেন চীনের পররাষ্ট্রমন্ত্রী আসছে, প্রধানমন্ত্রী আগামী মাসে ভারতে যাবেন, তো সুতরাং তারা দুজনেই আমাদের বন্ধুত্ব চাচ্ছে। এখন আমরা কিসের বিনিময়ে বন্ধুত্বকে সুদৃঢ় করব, সেই প্রশ্ন আছে চীনের সঙ্গে আমাদের বাণিজ্যিক তো বৈষম্য আছেই, কিন্তু তার চেয়েও বড় যে স্বার্থ, এক হচ্ছে চীনের, তারা তো আমাদেরকে আরো বিনিয়োগ আছে, আরো সুযোগ সুবিধা দিতে চায় এবং আরো কর্জ দিতে চায়, আরো দিবেও। কিন্তু চীনের সাথে আমাদের যে বড় প্রধান দাবি হওয়া উচিত, সেটা হচ্ছে রোহিঙ্গা সমস্যার সমাধানে চীনের সক্রিয় ভূমিকা, যেটি আমরা এই গত 4 বছরে দেখিনি। ভারতও বেশ দনমন, মানে দোলাচল, কোথাও অনুপস্থিত, কখনো অনুপস্থিত থেকেছে, কখনো বিপক্ষেই ভোট দিয়েছে। কিন্তু আমরা চীন ও ভারত তাদের যদি সমর্থন আদায় করতে পারি, অর্থাৎ তারা যদি মিয়ানমারকে রাজি করাতে পারে, বাধ্য করতে পারে যে এখানকার, তাহলে আমরা একটু ঘুরে আসি, সেটা হলো যে এখানে যার যার ভূ রাজনৈতিক স্বার্থ জড়িত আছে, তাহলে আমাদের নির্বাচন, আমাদের গণতন্ত্র, এই বিষয়ক যে বক্তব্য, সেটার সঙ্গে তাদের এই ধরনের বয়ান বা এই ধরনের দৌড়ঝাঁপের সম্পর্ক কতটা? সম্পর্ক একটা, যেমন ইউরোপীয় দেশগুলো, তাদের এক ধরনের আছে মানবাধিকার, গণতন্ত্র, তাই গণতন্ত্রের সঙ্গে নির্বাচন প্রসঙ্গটা আসে। তারা এসব বিষয়ে, এমনকি সংখ্যালঘু ইউরোপের কথা বলেন, ডু দে রিয়েলি কেয়ার? যেমন ইউরোপের সমস্যা হলে সেটা তারা মনে করে এটা সারা পৃথিবীর সমস্যা হওয়া উচিত, আবার আমাদের সমস্যা হলে ইউরোপ কি মনে করে যে এটা তাদের সমস্যা? না, সেটা আবার বেশি মনে করা তো খারাপ, যে তাহলে তো হস্তক্ষেপ সরাসরি। আমি গ্লোবাল অ্যাসপেক্টে বলছি, মানে তৃতীয় বিশ্ব বা ডেভেলপিং নেশনস এর প্রশ্ন, তা তো করে না, স্বাভাবিকভাবে করে না, যুক্তরাষ্ট্রও করে না। যুক্তরাষ্ট্র মোরাল হয়ে আছে, তারা নিজেদের মোরাল ভাবে, এক্সেপশনাল নেশন। এবং এক্ষেত্রে আরো যে সমস্যা হচ্ছে, আগের রাশিয়া আর এখনকার রাশিয়া নেই। আগে রাশিয়াকে, পুতিন তো সারা পৃথিবীকে এখন সাফার করাচ্ছে, সে তো বুঝেছে আপনি আমেরিকানরা স্যাংশন দিয়েছে, এখন আমি তোমাদেরকে হাতে পানিতে মারবো। এক হচ্ছে সাফার করাচ্ছে, আবার অন্য দিক থেকে তার যে প্রতিপক্ষ তাকে চ্যালেঞ্জও করেছে, এবং এই 5-7 মাস তো সেই চ্যালেঞ্জ করে টিকে আছে, কিন্তু মাঝখান দিয়ে আমরা বিপদে পড়েছি, আমরা পুরো গোটা বিশ্বই বিপদে পড়েছে। এবং সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের কৌশলী হতে হবে। জনাব এম এ আজিজ, আজকে আরেকজন অ্যাম্বাসেডার কথা বলেছেন, সুইজারল্যান্ডের অ্যাম্বাসেডার। তিনি বলছেন যে সুইস ব্যাংকে জমাকৃত অর্থের বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যক্তির তথ্য চায়নি সরকার, এটা উনি জানিয়েছেন। কিন্তু আমরা আবার এই অর্থ ফেরত আনার জন্য
লন্ডার্ড মানি ফেরত আনার জন্য নানা ধরনের ইনসেন্টিভের কথা বলেছি বা নানা সরকারের নানা ধরনের উদ্যোগ আছে। উনি বলছেন যে সুইজারল্যান্ডে এই ধরনের কোনো অনুরোধ তাদের কাছে নেই। এটা আমি দেখেছি সুইজারল্যান্ড, এটা খুব একটা, আমি মনে করবো এটা ব্রেক থ্রু। কারণ আমরা জানছিলাম যে সরকার এই যে টাকা পাচার হয় এই টাকাটা আনার চেষ্টা করছে বিভিন্ন সময়ে, কিন্তু এটা পরিষ্কার হলো যে সরকারের পক্ষ থেকে আসলে যে টাকাগুলি পাচার হচ্ছে এই টাকা আনার জন্য কোনো আন্তরিকভাবে কোনো পদক্ষেপ বা স্পেসিফিক কোনো পদক্ষেপ নেয় নাই। কারণ সুইজারল্যান্ডের অ্যাম্বাসেডর স্পেসিফিক বলেছে তারা কোনো সুনির্দিষ্ট কোনোভাবে আপনার সুইস ব্যাংকের কাছে কোনো রিকোয়েস্ট পাঠায় নেই। সুতরাং এটা তো পরিষ্কার, প্রায় 8,000 প্রায় 9,000 কোটি টাকা ওখানে বাংলাদেশিদের আছে। এটা প্রত্যেক বছর তারা সুইস ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট দেয় এইটা, কিন্তু স্পেসিফিক হয়তো ব্যক্তি নাম একটা বিষয়, সুইস ব্যাংকের কাছে যেহেতু গোপনীয়তা শর্তে টাকাটা জমা রাখা হয়েছে, সেখানে আপনি যদি অনুরোধ করলে কি সুইস ব্যাংক তো সভরেন্টি কি সুইস গভর্নমেন্ট কি এটা করতে পারবে? না, তা করবে না, কিন্তু আগে তো একদমই গোপনীয়তা থাকতো, এখন তো কিছু রিফর্ম করছে। আপনি তো কিছু অংশ ভারতে তো নিচ্ছে, কিছু অনেক দেশ তো নিচ্ছে, হয়তো ব্যক্তির নামটা আইডেন্টিফাই করতেছে না, কিন্তু বিভিন্নভাবে কিন্তু টাকা কিন্তু ইনফরমেশনগুলি পাচ্ছে সরাসরি, কিন্তু আমাদের দেশের গভর্নমেন্ট তো সেই প্রসেসটাই করতেছে না। যেমন আমি প্রায়ই বলি যে টাকা বেশি পাচার হয় কিন্তু ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এ। বেসিক্যালি ব্যবসায়ীরা যদিও দোষ হয় রাজনীতিবিদদের, আমি বরাবর বলি ওখানে একটা ভ্যালুয়েশন সেল আছে, সেখানে কাস্টমসের লোক বসে, তো এই 4-5টা লোক কি কাস্টমসে সৎ পাওয়া যায় না যারা ভ্যালুয়েশনটা ঠিক করে করবে? তাহলে তো এই টাকাটা পাচার খুব হয়। হ্যাঁ, তো এই জন্য সব ওইখান থেকে কিনতে হয়। এটা আপনি এয়ারপোর্টে বলেন, সমুদ্রে বলেন, যেখানে বলেন, সব পোর্টে কিন্তু একটা ভ্যালুয়েশন, সেটা কাস্টমস নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে কারণ ওখানে ওইটা হচ্ছে না, কারণ এখন যে সিস্টেমটা হয়ে গেছে, এখন আমাদের দেশে তো ঘুষ বলে না, এখন বলে স্পিড মানি। টাকা দিবেন, স্পিডে কাজ হবে, এবং এটা জাতীয়করণ হয়ে গেছে। আমরা ছোটবেলায় আমরা ছোটবেলায় সত্যি মনে করতাম যে ঘুষ খায়, যে অসৎ লোক, মনের থেকে তাকে খুব খারাপ লোক মনে হতো। এখন আর না, টাকা পয়সা বেশি থাকলে তার সম্মান সমাজে বেশি, সে অযোগ্য। হ্যাঁ, যার টাকা নাই, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে পরিচিত, এখন লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, এখন উল্টা, এখন তো লিখতে হবে। এই জন্য ওগুলো এখন বইতে নাই, আমরা ছোটবেলায় যেগুলো পড়েছি ওগুলো এখন বইতে নাই। হ্যাঁ, সুতরাং এই জন্যই বলছি যে যারা টাকা পাচার করে, আপনি দেখেন এই যে কিছুক্ষণ আগে যে ট্রান্সপোর্টের কথা বলা হলো যে বাড়া গেছে, একমাত্র বাংলাদেশে পার্লামেন্টে আইন হয়েছে, সরকার চেয়েছে, এ দেশের জনগণের 99% জনগণ এটাকে সমর্থন করেছে, কিন্তু সেই আইন বাস্তবায়ন করা যায়নি। তারপরে সড়ক পরিবহন থেকে 111টা সুপারিশ দিয়েছে, ওইটার আইনের সংশোধনী, আইন পার্লামেন্টে পাশ হওয়ার পরে সেটারও কোনো হদিস নেই। এখন যা ইচ্ছে তাই ট্রান্সপোর্ট মানুষের জিম্মি করে ফেলে, আপনি কিছু হাত দেবেন। একমাত্র জায়গায় এটা মাফিয়া দাঁড়ায় গেছে, মানে এখানে সব সমাজের সব জায়গায় বিভক্ত হয়ে গেছে, এই জায়গায় কিন্তু কোনো বিভক্ত নেই, এখানে দলমত নির্বিশেষে। হ্যাঁ, দলমত। এখন যতগুলো লিডারশিপে আছে সব আওয়ামী লীগের বন্ধু, আবার সরকার বদলাবে, দেখবেন ওখান থেকে আবার সেই সরকারের বন্ধুগুলো সামনে নেতৃত্বে চলে আসবে, এবং এরা সব মিলে ভাগ করে খায়। বিভিন্ন সময় রিপোর্ট আসছে চাঁদাবাজি, এই সেই ট্রান্সপোর্ট কত টাকা চাঁদা ওঠে ইত্যাদি ইত্যাদি। সুতরাং এখানে পলিটিক্যাল উইল লাগবে। আপনার এই যে ধরেন আজকে যে করলো অ্যাম্বাসেডার, এটাতে আমাদের কি বার্তা দিল এইটাই, যত টাকা পাচার হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে আন্তরিকভাবে কোনো চেষ্টা করা হচ্ছে না, এটাই তার প্রমাণ। আচ্ছা, ধন্যবাদ। আর তাহলে এটা একটা ব্যাপার, যদিও সরকার বার্তা দিয়েছিল যে তারা আন্তরিক, তারা চাচ্ছে এই পাচারকৃত অর্থ ফেরত আনার বিভিন্ন উপায়, এবং সেই ধরনের পদক্ষেপও তারা সুপারিশ করেছে বা সেই ধরনের ঘোষণাও তারা দিয়েছে। একই সঙ্গে আমি দেখেন যে বিভিন্ন দেশে একজন পাচারকারী, যারা পাচার করে বিভিন্ন ধরনের ফরচুন তৈরি করেছে বিভিন্ন দেশে গিয়ে, আমি একটা ফেসবুকে দেখলাম যে কানাডায় কিছু বাংলাদেশি তারা পোস্টার তৈরি করছে যে ব্যাংক লুটকারীদের কানাডায় কোনো স্থান নেই, এই ধরনের হচ্ছে, মানে ওখানে কি এক ধরনের সচেতনতা তৈরি হচ্ছে বলে মনে হয়? সচেতনতা আবার উল্টো হতে পারে কি, যারা পাচার করেছে তারাও এরকম পোস্টার ছেড়েছে কিনা, এই সন্দেহ কিন্তু করা মানে অন্যায়, মানে করা
অযৌক্তিক হবে না, কারণ তাহলে কারা করেছে সেটা ধরার যে না, কিন্তু বিষয়টি- সোশ্যাল যে আচ্ছা, অ্যাক্টিভিস্ট আছে, যারা আছে তো অনেক সোশ্যাল অ্যাক্টিভিস্ট তারা আছে, তারা সোচ্চার এসব তার ব্যাপারে। আগে আমি সুইস রাষ্ট্রদূতের বক্তব্য দিয়ে শুরু করি। তিনি বলেছেন কেউ সুনির্দিষ্টভাবে কারো নাম দেয়নি বা চায়নি চিঠি দিয়ে। প্রথমত হচ্ছে সরকার কিন্তু পানামা পেপারস বা অন্য বিদেশি কোনো ইন্টেলিজেন্সের তালিকা দেখে কিন্তু সরকার সুনির্দিষ্টভাবে চিঠি লিখতে পারে না। সরকার চিঠি লিখতে হবে যখন তার নথিপত্রে তার কাছে প্রমাণ থাকবে যে বাংলাদেশের অমুক নাগরিক বাংলাদেশ থেকে এত টাকা, এত কোটি টাকা বা এত হাজার কোটি টাকা পাচার করেছে। বা সুইস ব্যাংকে বা অন্যখানে পাচার করেছে। সুতরাং এই তথ্যটা কিন্তু বাংলাদেশে থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আজিজ ভাই বলছেন যে আন্ডার ভয়েস ইনভয়েসের মাধ্যমে বা ওভার ভয়েসিংয়ের মাধ্যমে টাকা পাচার হয়, কিন্তু তার চেয়েও এখন বোধহয় ওখানে সীমাবদ্ধ নেই। আমরা যখন দেখি রাজনৈতিক যারা রাজনৈতিক দলের নেতাকর্মী, যারা ব্যবসার সঙ্গেও জড়িত, যারা কমিশন বাণিজ্যের সঙ্গে জড়িত, যারা এলাকায় কী বলে দখলদারির সঙ্গে জড়িত, তারা যখন হাজার হাজার কোটি টাকা পাচার করে এবং যেই ধরা পড়ে দেখা যাচ্ছে 2000 কোটি টাকা 3000 কোটি টাকা তার বিরুদ্ধে পাচারের অভিযোগ, একটি জেলা শহর ফরিদপুর। এগুলো আবার পরবর্তীতে আর এসব হ্যাঁ, কোনো আর হ্যাঁ, খবর আমি পাওয়া বলছি যায় না। যে এই যে পাচারটা হলো তার কিভাবে হলো, মানে এটি কিন্তু আবার তখন কি সবাই ঘুমিয়েছিল? ব্যবসায়ী যখন হুন্ডি system আছে, আচ্ছা সহজ। হ্যাঁ, সেটাই ব্যাপার হচ্ছে যে হুন্ডি। আজিজ ভাই যেটা বলছেন সেটা হচ্ছে যে কাগজপত্র, বৈধ কাগজপত্র এর মাধ্যমে যে পাচারটা হয়, জি। অর্থাৎ বেশি দাম দেখিয়ে পাচার করা হয়, কিন্তু যেখানে হুন্ডির মাধ্যমে করা হয়, এই যে অবৈধভাবে যে অর্থ উপার্জন বা উৎকোষের মাধ্যমে যে অর্থ উপার্জন, সেটি কিন্তু পাচার হয়, তার কোনো প্রমাণ থাকে না। প্রমাণ না থাকলে সরকারের পক্ষে কিন্তু বিদেশের কাছে চাওয়া বা দেশে আইনগত ব্যবস্থা নেওয়া কিন্তু কঠিন হয়ে পড়ে। যে বিষয়টি বলছেন যে এর কি বলে কানাডায় Social কানাডায় সামাজিক যে প্রতিক্রিয়া হয়েছে এবং কোনো কোনো পাচারকারীর বিরুদ্ধে বোধহয় তাদের না দেওয়ার জন্যে, ভিসা না দেওয়ার জন্যও বিক্ষোভ হয়েছে সেখানে, বাঙালিরাই করেছে। এখন বাঙালিরা সেখানকার নীতি নির্ধারকদের, বাঙালি যারা বিক্ষোভ করেছে কতটা প্রভাবিত করতে পারবে সেই প্রশ্ন আছে। আসলে বন্ধ করতে হবে প্রথমত হচ্ছে অবৈধ উপায়ে অর্থ উপার্জনটা বন্ধ করতে হবে। অবৈধ উপায়ে অর্থ উপার্জন হলে পাচার হলে তখন হবেই, কোনো না কোনো ভাবে এটা হ্যাঁ, পাচার পাচার যাবে। হবেই। এটা হয়ে যাবে। সুতরাং এটা বন্ধে সরকার কি কি পদক্ষেপ পদক্ষেপ নিয়েছে নিতে হবে সেটাই। দেখার, ধন্যবাদ জনাব অপেক্ষা। সোহরাব হাসান, ধন্যবাদ জনাব এম এ আজিজ, আপনার দুজনকে। প্রিয় দর্শক, আজকের এই সময় এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। আপনার অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com। এছাড়া ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা জেনে নিতে পারেন। দেখা হবে আবারও।